বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার ২৬ জানুয়ারি, ১২ মাঘ এবং ফার্সি ৭ বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টা ২৩,
ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ্র 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি দূতাবাস স্থাপন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে ভারত থেকে আনা 50 লাখ করোনা টিকার উদ্বোধন ও এ নিয়ে বিতর্ক সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর কাতার ও সৌদি সম্পর্ক স্থাপন নিয়ে বিশেষ আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানি পণ্য সামগ্রী শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন তারা অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছেন। ইয়েমেনে হুতি আনসারুল্লাহর সমর্থনে লাখ লাখ মানুষের মিছিল, ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গণপ্রতিবাদ ও নিন্দা। বাংলাদেশে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ, আইনের গেজেট জারি, যে কোনো দিন প্রকাশিত হবে ফলাফল। এবং ভারতের কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল, এক কৃষকের মর্মান্তিক মৃত্যু। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন তারা অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছেন। একবিংশ শতাব্দীতে এই প্রযুক্তি বিজ্ঞান, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের চালিকা শক্তিতে পরিণত হচ্ছে বলে তিনি জানান। আজ কোয়ান্টাম ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সালেহি বলেন, ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা 2016 সাল থেকে কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারা গোটা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি তা নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, ইরান কোয়ান্টাম প্রযুক্তির সাহায্যে ডেটা স্থানান্তরের প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে সাফল্য এসেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক এবং পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। আজ মস্কোয় পৌঁছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জারিফ। তিনি এ সময় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার প্রশংসা করেন। তিনি বলেন, নাগর্নো কারাবাখ সমস্যার সমাধান হওয়ায় তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সময় রাশিয়ার সঙ্গে তার দেশের সুসম্পর্কের কথা স্মরণ করেন। জাওয়াদ জারিফ গতকাল আজারবাইজান সফর করেছেন। সেখানে তিনি মুক্তাঞ্চল পুনর্গঠন ও উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সীমান্তবর্তী মুক্তাঞ্চলে পুনর্গঠন কাজ করতে তেহরান আগ্রহী, তবে বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়া সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক, আর্মেনিয়া ও জর্জিয়ার সফর করবেন বলে কথা রয়েছে। আফগানিস্তানের তালেবানের একটি রাজনৈতিক প্রতিনিধি দল তেহরান সফরে এসেছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। মোল্লা আব্দুল গনি বারাদার প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন। খাতিবজাদে জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং আগে থেকে সমন্বয়ের মাধ্যমে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তালেবান প্রতিনিধি দলটি আজ সকালে তেহরানে পৌঁছেছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিমানবন্দরে তাঁর মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধি দলটিকে স্বাগত জানিয়েছেন। খাতিবজাদে বলেন,
তালেবান প্রতিনিধি দলটি এই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম তাহেরিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবে। এসব সাক্ষাতে আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়া সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। ইয়েমেনের রাজধানী সানা সহ সারা দেশের বহু শহরে হুথি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থনে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা হুথি আন্দোলনের উপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। তারা আমেরিকাকে সন্ত্রাসবাদের প্রকৃত উৎস এবং ইয়েমেনের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের মূল হোতা হিসেবে আখ্যায়িত করেন। বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরায়েলি পণ্য বর্জনের জন্য ইয়েমেনের জনগণের প্রতি আহ্বান জানান। ইয়েমেনের বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেন, আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যে মানবতাবিরোধী আচরণ করছে সেটাই প্রকৃত সন্ত্রাসবাদ। ইয়েমেনের উপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনে অর্থ, অস্ত্র ও রসদ সরবরাহ করে মার্কিন সরকার যে সহযোগিতা করছে সেটাই সন্ত্রাসবাদ। ট্রাম্প সরকার ক্ষমতা ত্যাগ করার মাত্র 9 দিন আগে গত 11 জানুয়ারি হুথি আনসারুল্লাহর উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখে যায়। বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের নিন্দা জানায়। 2015 সালের মার্চ মাস থেকে ইয়েমেনের উপর সৌদি আরব যে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ওয়াশিংটন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 ও 49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ আইনের গেজেট জারি হয়েছে। এখন যে কোনো দিন ফল প্রকাশিত হবে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আব্দুর রহমান খান। পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাশ হওয়া 3টি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই 3টি বিলে সম্মতি দেন। বিল 3টিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো এখন আইনে পরিণত হয়েছে। এর আগে সোমবার রাতে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট আইন 2021, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন আইন 2021 এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন আইন 2021 এই 3টি আইনের গেজেট জারি করা হয়। এই আইন পাশের ফলে এখন যে কোনো দিন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল দিতে এই আইনগুলো পাশ করা হয়েছে। এর আগে রোববার জাতীয় সংসদে এই বিল 3টি পাশের পর শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, বিলটি পাশের পর প্রজ্ঞাপন করতে 2-3 দিন সময় লাগবে। এরপরই আমরা দ্রুত ফলাফল প্রকাশ করব। আগের আইন অনুযায়ী পরীক্ষা দেবার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়ার বিধান ছিল, কিন্তু সংশোধিত আইনে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের বিধান রাখা হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশে করোনা ভ্যাকসিনের মতো স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা করোনা ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে নানাভাবে মিথ্যাচার করছেন। অহেতুক ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, এটি স্পর্শকাতর বিষয়। জনগণের মাঝে সংশয় তৈরি করা ঠিক হবে না। ওবায়দুল কাদের আজ সকালে সংসদ ভবন এলাকায় তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি। প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন, অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যান করুন। ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লিতে কৃষকরা ট্রাক্টর মিছিল করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাক্টর দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লিতে কৃষকরা ট্রাক্টর মিছিল করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাক্টর দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। অন্যদিকে আজ মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কিন্তু আন্দোলনকারী কৃষকদের একাংশ সেই লালকেল্লাতেই তাদের সাংগঠনিক পতাকা উত্তোলন করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ পুলিশের যাবতীয় বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে বিভিন্ন রাজ্যের কৃষকরা দিল্লির দিকে এগোনোর চেষ্টা করলে তাদের উপরে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হয়। বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে কৃষকদের কার্যত খণ্ড যুদ্ধ বেঁধে যায়। আজ কৃষক আন্দোলনে গোলযোগের জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দিল্লিতে কমপক্ষে 5টি এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান বন্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজ বাসায় পরিস্থিতি খতিয়ে দেখতে কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এ বিষয়ে সাবেক এমপি ও সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, রাস্তাটা কারো বাপের নয়। এদেশের কৃষক তার মাঠ ক্ষেত ছেড়ে কেন রাস্তায় এসছে? রাস্তাটাকে কে আটকে? দিল্লিতে বিদেশি অতিথিরা আসতে পারে, দিল্লিতে বাংলাদেশের সেনা প্যারেড করতে পারে, আর আমাদের কৃষকরা তার ট্রাক্টর নিয়ে প্যারেড করতে পারে না। ওই ইস্যুতে অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, আমি দেখেছি যে পুলিশ লাঠিচার্জ করেছে এবং টিয়ার গ্যাস শেল ছুড়েছে, সেটাও এড়াতে পারলে ভালো। এই যে কৃষকরা ব্যারিকেড ভেঙে লালকেল্লা পৌঁছে গেল, এটা তো আমি বলবো পুলিশেরই ব্যর্থ। বলছিলেন অধ্যাপক সৌগত রায় এমপি। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ ফ্র্যাঙ্ক ম্যাকেনজি দাবি করেছেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ইরান ও আমেরিকার সম্পর্কে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিগত বছরগুলোতে ইরানের সঙ্গে তীব্র উত্তেজনা প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, আমরা একটি যুদ্ধ প্রতিহত করতে চেয়েছিলাম। প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জেনারেল ম্যাকেনজি আরও দাবি করেন, প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিজয়ের আগের ও পরের মাসগুলোতে ইরানের পক্ষ থেকে কঠোর হুমকি সৃষ্টিকারী তৎপরতা লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, কোন কোন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের শেষ দিনগুলোতে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার কোন লক্ষ্যবস্তুতে হামলা করেনি। উল্টো ইরাক সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে নিজের অনুসারী বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে তেহরান। এক মাসের জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথি আন্দোলনকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করে এটির সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন নিষিদ্ধ করে দিয়েছিলেন। গতকাল মার্কিন অর্থ বিভাগের দেওয়া লাইসেন্স অনুযায়ী হুথি আন্দোলন বা যেসব প্রতিষ্ঠানে এই আন্দোলনের শতকরা 50% বা তারও বেশি বিনিয়োগ আছে, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য বা ব্যবসায়িক লেনদেনের উপর আরোপিত নিষেধাজ্ঞা 26 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে হুথি আন্দোলনের যেসব নেতাকে আমেরিকার কালো তালিকায় স্থান দেওয়া হয়েছে, তারা এই স্থগিতাদেশের আওতায় পড়বেন না। ট্রাম্প ক্ষমতা ত্যাগ করার কয়েকদিন আগে হুথি আনসারুল্লাহর উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখে যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশের বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভের আয়োজকদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। গত শনিবার রাজধানী মস্কো সহ রাশিয়ার বেশ কয়েকটি শহরে একযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুতিন সোমবার তার দপ্তর থেকে অনলাইনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় এই অভিযোগ করেন। বিক্ষোভ আয়োজনকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, আয়োজকরা ছিল এমন সন্ত্রাসী যারা নারী ও শিশুদেরকে সামনে এগিয়ে দিয়েছিল। রুশ প্রেসিডেন্ট বলেন, আইনের আওতায় কথা বলার অধিকার সবার আছে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে আইন লঙ্ঘন শুধু অগঠনমূলকই নয়, বিপজ্জনকও বটে। রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে গত সপ্তাহে জার্মানি থেকে মস্কোয় ফেরার সঙ্গে সঙ্গে বিমানবন্দর থেকে আটক করা হয়। তার মুক্তির দাবিতে শনিবারের বিক্ষোভে সারা দেশে প্রায় 3000 মানুষ অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রসঙ্গে মুখ খুলেছেন জো বাইডেন। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিচার প্রসঙ্গে তিনি বলেছেন, আমি মনে করি এটা হতেই হবে। তিনি আরও বলেন, যদি এটা অর্থাৎ ট্রাম্পের অভিশংসন বিচার না হয়, তাহলে এর খুব বাজে প্রভাব পড়বে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। 13 জানুয়ারি 232-197 ভোটে পাশ হয় প্রস্তাবটি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইহুদিবাদী ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন করেছে। জানা গেছে, আমিরাত ও ইসরায়েল পর্যায়ক্রমে সম্পর্ক আরো গভীর করার দিকে এগিয়ে যাচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন করেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 4টি আরব দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, সুদান, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে সমঝোতাপত্রে সই করেছিল। সেপ্টেম্বরে সম্পর্ক স্থাপনের পর থেকেই আমিরাত ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয় এবং দুপক্ষের বাণিজ্যিক প্রতিনিধিদের সফর বিনিময় অব্যাহত রয়েছে। এছাড়া এ পর্যন্ত ইসরায়েলের হাজার হাজার পর্যটক সংযুক্ত আরব আমিরাত সফর করেছে। ইসরায়েল আবুধাবিতে দূতাবাস স্থাপন করা ছাড়াও দুবাইতে কনসুলেট স্থাপনের চেষ্টা করছে। পর্যবেক্ষকরা বলছেন, সর্বাত্মক সম্পর্ক ও সহযোগিতা বিস্তারের এই পদক্ষেপ থেকে বোঝা যায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে তাদের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দিয়েছে এবং পর্যায়ক্রমে তারা সম্পর্ক আরো গভীর করার দিকে এগিয়ে যাচ্ছে। যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার কারণে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে, কিন্তু সুদান ও মরক্কোর তুলনায় মানামা ও আবুধাবি সরকারের এই ব্যাপারে অতি উৎসাহের পেছনে বিভিন্ন কারণ রয়েছে। যদিও ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের প্রধান শরিক হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য রিয়াদের প্রধান প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়েছে আবুধাবি। প্রকৃতপক্ষে আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে একদিকে সৌদি আরবের উপর তাদের নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, অন্যদিকে পশ্চিম এশিয়ার বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের সমর্থন নিয়ে এ অঞ্চলে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে আবুধাবি। আরেকটি বিষয় হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে আমিরাত প্রেসিডেন্ট বাইডেনের সুনজর কাড়ার চেষ্টা করছেন এবং তারা যুক্তরাষ্ট্রকে এ বার্তা দিতে চায় যে ট্রাম্প ক্ষমতায় না থাকলেও আবুধাবি চিন্তিত নয়। এদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর তুরস্কে বসবাসকারী আমিরাতের রাজনৈতিক কর্মী হামাদ আলে শামস বলেছেন, আমিরাতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যারাই বিরোধিতা করবে তাদেরকে 10 বছরের কারাদণ্ড এবং জরিমানার ব্যবস্থা করা হয়েছে যাতে কেউ প্রতিবাদ করতে না পারে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। ভারত থেকে কেনা করোনা টিকার প্রথম চালানে 50 লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে টিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে মন্ত্রী এমপিদের দেহে প্রথমে এটা প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। ভারত থেকে কেনা করোনা টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার এই টিকা কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি ডোজ $5 মূল্যে কেনা এই টিকা সংরক্ষণ করা হচ্ছে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যার হাউজে। ল্যাব টেস্ট এবং ছাড়পত্র পাবার পর 4 থেকে 5 দিনের মধ্যে সারা দেশে তা বিতরণ করবে বেক্সিমকো। এদিকে করোনা টিকাদান নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে, যাতে অংশ নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল এবং মুগদা হাসপাতালের 85 জন চিকিৎসক ও নার্স। প্রাথমিকভাবে ঢাকা শহরের 5টি হাসপাতালে এই টিকার কার্যক্রম শুরু হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, করোনা টিকা নিতে কাউকে জোর করা হবে না, স্বেচ্ছায় যারা টিকা নিতে চান তাদেরকেই দেওয়া হবে। অপরদিকে টিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে মন্ত্রী এমপিদের দেহে প্রথমে এটা প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মন্ত্রীবর্গের দায়িত্ব হচ্ছে, সংসদ সদস্যের দায়িত্ব হচ্ছে তারা আগে এই ভ্যাকসিনটা নিক, তাহলে মানুষের একটা আস্থা আসবে যে না, এটা কোনো সমস্যা নেই।
এটা করতে না পারলে তারপরে কিছু সমস্যা থেকেই যাবে। মানুষের তো সাধারণ মানুষের বলেন বা সাধারণ মানুষ এমনকি ডাক্তাররাও অনেকে আপনার বলছেন যে আমি এখনই নিচ্ছি না, পরে নেব। তবে ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা নিয়ে এখনো সরকারি কোনো জরিপ বা গবেষণা হয়নি। সম্প্রতি বেসরকারি পর্যায়ে দেশের ৮ জেলায় জরিপ চালিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা। তাদের তথ্য বলছে ৭৪% মানুষ বিনামূল্যে নিরাপদ ভ্যাকসিন নিতে আগ্রহী। যেখানে ইনজেকশনটা দেওয়া হবে অর্থাৎ ভ্যাকসিনটা দেওয়া হবে এখানে একটু ফুলে যেতে পারে, একটু ব্যথা হতে পারে, একটু জ্বর জ্বর ভাব হতে পারে, আপনার একটু দুর্বল লাগতে পারে, সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু ১ থেকে ২ দিনের ভিতরে সেরে যাবে। সম্প্রতি নর্থ সাউথ ও ইউল্যাব বিশ্ববিদ্যালয়, রংপুর হাইপারটেনশন সেন্টার এবং ইনজুরি প্রিভেনশন রিসার্চ সেন্টারের ৬ জন গবেষক ৮ জেলায় শহর গ্রাম মিলিয়ে প্রায় ৪,০০০ মানুষের উপরে একটি জরিপ চালায়। জরিপকারীদের প্রশ্ন ছিল ভ্যাকসিন নিরাপদ, কার্যকর ও বিনামূল্যে পাওয়া গেলে নেবেন কিনা। এতে সম্মতি দিয়েছেন ৭৪.৬% উত্তরদাতা। গবেষকরা বলছেন ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কাটাতে হবে, দূর করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়ার দুশ্চিন্তা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে কাতার